নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই গয়না পরতে ভীষণ ভালোবাসি এবং কোনো গয়নায় যদি স্টোন বসানো থাকে তাহলে গয়নার সৌন্দর্যও বেড়ে যায়, পাশাপাশি গয়নার ভ্যালুও কিন্তু বেড়ে যায়। কিন্তু স্টোনটা জুয়েলারিতেই কিন্তু ভালো লাগে, কিন্তু এই স্টোন যদি আপনার গল ব্লাডার বা আপনার কিডনিতে ধরা পড়ে তাহলে কিন্তু সেটা মোটেই ভালো কথা না। সেটা উপরন্তু আপনার কিডনি বা আপনার গল ব্লাডারের কিন্তু মানটাকে অনেকটা কমিয়ে দেয়। আজকে মূলত আমরা ঠিক এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে যদি আপনার কিডনিতে স্টোন বা আপনার গল ব্লাডারে স্টোন ধরা পড়ে তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে। কারণ বেশিরভাগ অন্য কোনো প্যাথির কাছে গেলেই আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হবে, কিন্তু আপনি হয়তো অপারেশনে রাজি নন বা আপনি খুঁজছেন অপারেশন ছাড়া অন্য কোনো উপায় কি রয়েছে যার মাধ্যমে আমি সম্পূর্ণভাবে ভালো হতে পারি, মানে আমার স্টোনটাকে আর দেখা যাবে না, যেটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে, যেখানে এখানকার অভিজ্ঞ এতজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, যেখানে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, যেখানে এত ভালো একটা পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে হবে না বলে কোনো কথা কিন্তু নেই। কিডনিতে স্টোনের সমস্যা নিয়ে যারা ভুগছেন বা কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, আজকে তাদের জন্য সুখবর, ভালো কিছু বার্তা আপনাদের জন্য রয়েছে এবং সবকিছু আমরা আলোচনা করব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমই ডক্টর এ হালদারের সঙ্গে। তাই প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আজকে ডাক্তারবাবু ঠিক এই প্রসঙ্গটা নিয়ে একটুখানি প্রথমত আলোচনা তুলবো যে গল ব্লাডারটা নিয়ে আমরা বারংবার আলোচনা করি, পাশাপাশি কিডনিতে স্টোন। কিডনি আমাদের এত গুরুত্বপূর্ণ একটি অর্গান, সেখানে স্টোন বা সিস্ট বা কোনো প্রবলেম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিরকম রেজাল্ট দিচ্ছে, মানুষ কিরকম আছে, মানে যারা ফিডব্যাক দিচ্ছে তাদের কথা তো শুনেছি। নতুন কোনো কেস, নতুন কোনো ভালো রিপোর্ট কি আছে এনবিপির হাতে? অবশ্যই, আমরা বারবারই বলি যে আমরা কোনো রকম প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। আমরা এই চ্যানেলের মাধ্যমেই আমরা দেখাবো কিছুদিনের মধ্যে জিনিসটা রেডি হচ্ছে, যে আমরা এই যে বারবার বলি যে রিপোর্ট বেস ট্রিটমেন্ট এবং টাইম বাউন্ড এবং রিপোর্ট বেস, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট হবে এবং সেটা আমরা রিপোর্টসে প্রমাণ দেবো। একটি পেশেন্ট ছিলেন আমাদের, মানে আছেন আমাদের সাথে, উনি হয়তো কিছুদিন পরে সেই বাইকটা আমরা এখানেতে দেখাবো, যে ওনার ছিল কিডনিতে সিস্ট ছিল, তার সাথে স্টোনও ছিল এবং ছিল প্রোস্টেটোমেগালি। এবং যে টাইম আমরা বলেছিলাম সেই টাইমের মধ্যে কিন্তু উনি আবার রিপোর্টস করেছেন। সেই রিপোর্টসে যখন ইউএসজি রিপোর্ট এনেছেন আমাদের কাছে, তো সেটাতে দেখা গেছে যে একদম নর্মাল ইউএসজি রিপোর্ট। তো সেই কারণে বারবার ধরে বলি যে এই যে স্টোন কিংবা সিস্ট যেখানেতে অপারেশনের কথা বলে, আমরা কিন্তু বারবার প্রমাণ দেখিয়েছি যে বিনা অপারেশনেতেই এটা ট্রিটমেন্ট আছে। এবং সেটা এই নয় যে একটা লং টার্ম ট্রিটমেন্ট, এটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট। এবং সবথেকে বড় কথা যে আমরা শুধু মুখে বলি না যে এটা ট্রিটমেন্ট আছে, আমরা সেটা দেখাই। পেশেন্ট যখন শুরুতে এসেছিলেন তখন রিপোর্ট নিয়ে এসেছিলেন, তার এই 3 ধরনের প্রবলেম ছিল, কিন্তু যে টাইম বলেছি ঠিকঠাক মতো যদি কথা শোনে বা উনি শুনেছিলেন বলে আজই কিন্তু ওনার ইউএসজি রিপোর্ট নর্মাল। তাই বারবার বলছি যে এটা নিয়ে টেনশন নেবার কিছু নেই, কোনো রকম সার্জারির পথে যাওয়ারও কোনো দরকার নেই। সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, যদি আপনি ঠিকঠাক মতো অ্যাডভাইসগুলো ফলো করতে পারেন তো দেখবেন যে টাইম বলবো সেই টাইমেই এই স্টোন বলুন, সিস্ট বলুন কিডনিতে কিংবা প্রোস্টেটোমেগালি সব কিছুই ঠিক করা সম্ভব। একেবারে রিপোর্ট বেস ট্রিটমেন্ট, একদম আপনার রিপোর্ট আপনাকে জানান দেবে যে আপনি ভালো হচ্ছেন, কতটা ভালো হয়েছেন, আগে কি অবস্থায় এসেছেন, বর্তমানে আপনি কেমন রয়েছেন এবং কতদিনের মধ্যে মোটামুটি আপনার ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা আপনি নিজে আন্দাজ করতে পারবেন। ডাক্তারবাবুদের কথা অবশ্যই রয়েছে, কিন্তু রিপোর্টের কথা সবার আগে। কে আছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি বেলগাড়া থেকে গৌতম দাস বলছিলাম। আচ্ছা গৌতম বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন, মানে কার প্রবলেম? এইটা আমার বোনের সম্পর্কে। ও আসলে 30 বছর বয়স। ও হচ্ছে কি যা খাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে এবং সেই বুক গলা জোরে হয়ে যায়, মানে কোনো তেলে ভাজা খেলেও অ্যাসিড হচ্ছে, আবার জল খেলেও অ্যাসিড হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুতেই কমছে না আর কি। সব রকম টেস্টও করা হয়েছে কিন্তু টেস্টেও একদম সবকিছু নর্মাল। আচ্ছা, তো সমস্যা হচ্ছে খুব। ওনার কি লিভার ফাংশন টেস্ট করানো হয়েছিল? লিভারের কোনো পরীক্ষা করা হয়েছিল? সেটা ক্লিয়ার আছে আর কি। আচ্ছা, ওনার পেট কি পরিষ্কার থাকে? আচ্ছা, উনি কি খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে তাই তো? উনি কি আগে খালি পেটে থাকতেন অনেকক্ষণ? আগে আরো সেলতে ছিল বলে তখন খালি পেটে
ঠিক আছে, ওনার যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওনার স্টমাক থেকে কিছু অ্যাসিড ওনার খুব বেশি পরিমাণে বেরোচ্ছে, যেটা আমাদের এই বদহজম এবং এই যে গ্যাসের প্রবলেম কিংবা এই যে অ্যাসিডের যেটা প্রবলেম সেটাকে অনেক সময় বাড়িয়ে দেয়। তো ওনাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে ওনার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। ওনাকে খালি পেট দিলে একদম চলবে না, ওনাকে ঘন ঘন কিছু না কিছু খাবার ওনাকে খেতে হবে। হ্যাঁ, আর যদি ট্রিটমেন্টের কথায় আসি, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আরও যদি দরকার পড়ে যে কি কারণের জন্য এটা হচ্ছে, কোন অ্যাসিডটা এখান থেকে এর পেছনেতে দায়ী, সেইটাকে বার করার জন্য কিছু রিপোর্টস আছে। তো আপনি যা যা রিপোর্টস করেছেন সেগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। যদি ওর মধ্যেই আমরা কজ খুঁজে পেয়ে যাই, তাহলে আর ফার্দার কোনো রকম রিপোর্ট করার দরকার নেই, আমরা ট্রিটমেন্টটা চালু করে দেবো। এবং আমরা বারবারই বলছি যে আমরা কজটাকে আগে দেখব, দেখে তারপরে ট্রিটমেন্টটা আমরা দিই। তাই সমস্ত রিপোর্টস নিয়ে আসুন, আমাদের কাছে সম্পূর্ণ এটা ট্রিটমেন্ট আছে এবং এই জিনিসটা যে আর ফেরত আসবে না এইটা জোর গলায় বলতে পারি। তো আপনার যেখানে কাছে মনে হবে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, অবশ্যই সুস্থ হয়ে থাকবেন। একদম। ক্লাসে যে ছেলেটি বা মেয়েটি প্রত্যেকবার ভালো নাম্বার পায়, প্রত্যেকবার যেটা তার আশা তার থেকে বেশি সে নাম্বার পায়, তখন দেখবেন তার আপনা আপনি কনফিডেন্স বেড়ে যায় এবং পরের পরীক্ষায় তার রেজাল্ট আরো ভালো হয়। আমার মনে হয় ডাক্তারবাবু আপনাদেরও ঠিক একই রকম ভাবে কনফিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন, এত ভালো যেখানে রেজাল্ট এমবিপির পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় কাজ করার ইচ্ছেটা এবং পরবর্তী পেশেন্টদের আরো ভালো করতে পারবো, এই কনফিডেন্সটাও নিশ্চয়ই রয়েছে। অবশ্যই, আমাদের যেমন বারবারই আমরা বলি যে আমরা রিপোর্ট বেস ট্রিটমেন্টটা করি, বারবারই দেখেছি যে পেশেন্টদেরকে যে টাইম বলেছি আমরা, কারণ আমাদের প্রত্যেক দিন এখানেতে রিসার্চ একটা থাকে, একটা যখন একটা কেস আমরা নিই তখন কিন্তু আমাদের 4 জন ডাক্তার, যে সমস্ত ডক্টররা আছে সবাই মিলে এক জায়গায় বসি, সেই কেসটাকে স্টাডি করি। সবার একটা একটা এক্সপিরিয়েন্স আছে, সেই সবার এক্সপিরিয়েন্সটাকে এক জায়গাতে নিয়ে আসি, নিয়ে এসে আমরা তারপরে এটা ট্রিটমেন্টটা দিই। এবং তাতে কি হয় যে সবাই মিলে যখন একটা জিনিসকে নিয়ে ট্রিট করি তখন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি সুস্থ হয় পেশেন্ট। এবং এই যে বলি আমরা রিপোর্ট বেস, সেই রিপোর্ট বেসে আমরা দেখাই। এরকম আমরা বহু দেখেছি, সেটা যে কোনো রকম রোগের ক্ষেত্রে, সেটা ডায়াবেটিস হোক, সেটা এই কিডনিতে স্টোন হোক, কিংবা গলব্লাডারে স্টোন হোক, কিংবা পার্কিনসন হোক, এরকম বহু রোগ আছে, সিকেডি হোক। তো এরকম বহু রোগ আছে যেগুলোতে আমরা রিপোর্টেতে দেখাই যে উনি কী রিপোর্টস নিয়ে এসেছিলেন এবং ট্রিটমেন্টের পর এটার রিপোর্টসটা কোন জায়গায় দাঁড়িয়েছে। তো যতক্ষণ না পেশেন্ট সেই ট্রিটমেন্টটা নিচ্ছে আমরাও সেখানেতে বুঝতে পারছি না যে হ্যাঁ ওনার কি হচ্ছে। তো বারবার ধরে বলছি যে যেখানেতে অপারেশন বলেছে সেখানেতে আপনি নির্দ্বিধায় আসুন, আমাদের কাছে সুন্দর ট্রিটমেন্ট আছে, আপনাকে কোনো রকম অপারেশনের দিকে যেতে হবে না। বহু প্রমাণ আমরা দেখেছি, বহু জায়গায়, এত জায়গায় আমাদের চেম্বার আছে, এমনকি বাংলাদেশে পর্যন্ত আমাদের চেম্বার আছে, সেখানকারও বহু রিপোর্টস আমরা করেছি সেখানের পেশেন্টদের, যে হ্যাঁ একটা টাইম বাউন্ডের মধ্যে উনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন। একদম একদম। এরকম আরো ভালো কিছু খবর নিয়ে আমরা কিন্তু আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? হ্যাঁ নমস্কার, আমি শাওরাফুল থেকে বলছিলাম। কার প্রবলেম? প্রবলেম বলতে আমার এক পরিচিত একজনের তো মানে মাথার প্রবলেম রয়েছে, তো কাউন্সেলিং করাতে চাই। তো আপনাদের কি কোনো রকম ট্রিটমেন্ট হয় এই ধরনের? আচ্ছা, মাথার প্রবলেম বলতে কি প্রবলেম? সে কি খুব রেগে যায়, সে কি ভুলে যায়, কি প্রবলেম? না না, ভুলে যায় না, মাঝে মধ্যেই একটা অন্য ঘোরে চলে যায়। আচ্ছা, এর আগে কি ওনার কোনো রকম চুপ করে যাচ্ছে, অনেকক্ষণ চুপ করে বসে থাকতে, তাকে যে কেউ কিছু কথা বলছে সেটা ভুলে যাচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি শুরু হয়েছে কবে থেকে? যেন সাইকোপ্যাথের দিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি শুরু হয়েছে কবে থেকে? 3-4 মাস ধরে নোটিস করছি। 3-4 মাস। এর মধ্যে কি ওনার কোনো রকম প্যানিক অ্যাটাক এসেছিল? না, কোনো রকম কিছু আসেনি, এমনি নর্মাল ছিলেন, আস্তে আস্তে এরকম হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন আপনি শুনুন, বলছি ট্রিটমেন্ট আমাদের সবভাবেই হয়। এই যে উনি বললেন যে কাউন্সেলিংয়ের দরকার আছে, আমাদের একটা ডিপার্টমেন্টই আছে কাউন্সেলিংয়ের জন্য। তো যে কোনো রকম রোগের জন্য আপনাকে ঘাবড়াতে হবে না। আমরা যেখানেতে মেডিসিনস দিয়ে মনে করি যে সুস্থ করা সম্ভব, সেখানেতে আমরা মেডিসিনস দিয়ে সুস্থ করি। যেখানে মনে হয় যে মেডিসিনের সাথে পঞ্চকর্মটা দিলে খুব বেটার হয়, সেখানে আমরা পঞ্চকর্ম দিয়ে মেডিসিনের সাথে সুস্থ করি। আবার যে সমস্ত এরকম অনেক রোগ আছে, যে সমস্ত রোগকে মেডিসিন এবং পঞ্চকর্ম ছাড়াও শুধুমাত্র কাউন্সেলিং করেও ওনাকে সুস্থ
সুস্থ করা যায়, যেগুলো হচ্ছে মেন্টালি প্রবলেম থাকে। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনাকে একটু যোগাযোগ করতে হবে, কারণ পেশেন্টের সাথে একটু কথা বলতে হবে। যতক্ষণ না পেশেন্টের সাথে আমরা সামনাসামনি কথা বলছি, ওনার এক্স্যাক্ট প্রবলেমটা আমরা বুঝতে পারছি না। তো একবার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যেখানটা আপনার সুবিধে হবে সেই জায়গায় আসুন। আপনার কাছাকাছি অনেক জায়গাতে সেন্টার পেয়ে যাবেন, একবার আমরা দেখে নিই বা একবার ওনার সাথে কথা বলে নিই। অবশ্যই দেখবেন আমরা যেভাবে কথা বলার পর আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো, সেটা একটুখানি মেনটেন করবেন, দেখবেন ঠিক থাকবেন। একদম। যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। জানি এখনো হয়তো অনেকের মনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, এই সমস্যায় কি এনবিপিতে ট্রিটমেন্ট আছে, ওই সমস্যাটার কি ট্রিটমেন্ট রয়েছে, প্রশ্ন আপনার মনে দাবাতেই পারে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যই কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বার, এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, চেম্বার সম্পর্কেও জানতে পেয়ে যাবেন, এবং অবশ্যই কবে যোগাযোগ করতে হবে ডাক্তারবাবুদের সঙ্গে সেটাও জেনে যেতে পারবেন। 9830235527 বা 37 এই দুটি কিন্তু ফোন নাম্বার একেবারে এনবিপির। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলছেন, বলুন দিদি ভাই কি প্রবলেম হচ্ছে? আমার এই না হাঁটুর নিচের পায়ে না খুব ব্যথা হয়। বয়স কত আপনার? বয়স কত? বয়স 50। আর পায়ের তলায় না মনে হচ্ছে এরকম যে কেমড়ে ধরছে, এরকম পায়ে এতে মাটিতে রাখতে পারছি না, এত ব্যথা সকালে বেশি হয়। আচ্ছা, সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন ব্যথাটা খুব বেশি থাকে? আচ্ছা, তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু কমে যায়? হ্যাঁ, একটু কমে, অত কমে না, একটু কমে। আচ্ছা, আপনি কি এইটার জন্য কোনো রকম ট্রিটমেন্ট করেছেন? ডাক্তার দেখিয়েছে, ফটো তুলেছে, বলছে কিছু নেই, বলে আপনার ক্যালসিয়াম নেই, এরকম বলে আপনার হাড়ে কিছু আছে, তাই লেগে এইসব বলে ব্যথার ওষুধ দেয়। আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, আপনি শুনুন, আপনি যে প্রবলেমটা বলছেন, যেটা এক্সরেতে আপনার এসেছে, হয়তো আপনি বলতে পারলেন না, সেটা হচ্ছে একটা ডিজেনারেটিভ চেঞ্জ, মানে ওই জায়গায় হাঁটুর ওই জায়গাতে ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণটা হচ্ছে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং মিনারেলের কম হচ্ছে, এবং সেই কারণের জন্য আপনার এই ক্ষয়টা হচ্ছে। তো দেখুন, এই যে ক্ষয় যখন স্টার্ট হয়েছে, এখান থেকে কিন্তু আস্তে আস্তে অস্টিও আর্থারাইটিসের দিকে টার্ন করবে। এই যে আপনি নিজেই বলছেন যে আমাকে ব্যথার ওষুধ দেয়, আমি ব্যথার ওষুধ খাই, ব্যথার ওষুধ খেয়ে আপনার এটা ট্রিটমেন্ট হবে না। কারণ আপনার ব্যথাটা কেন হচ্ছে, কারণ আপনার ওই হাঁটুতে জয়েন্টে, দুটো হাঁটুর জয়েন্টে আপনার ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়ের কারণে আস্তে আস্তে দুটো হাঁটু একের সাথে এক লেগে যাচ্ছে। যখনই আপনি হাঁটছেন কিংবা পা ভাঁজ করছেন, তখনই কিন্তু একের সাথে একটা ফ্রিকশন হচ্ছে, এবং তার কারণের জন্য আপনার পেনটা হচ্ছে। তাহলে পেনটা হচ্ছে একটা সিমটম, রোগের একটা লক্ষণ। তো সেই লক্ষণের ট্রিটমেন্ট করে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না। অবশ্যই এর একটা ট্রিটমেন্ট আছে, যদি আপনি ঠিকঠাকভাবে কথা শোনেন, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি এই রোগ থেকে বেরোতে পারবেন। আপনার কিন্তু রোগটা স্টার্টিং আছে, শুরুর জায়গায় আছে, তাই সেই কারণেই বলবো যে এইটাকে আর ফেলে রাখবেন না, দেরি করবেন না, যাতে একটা সময় গিয়ে আপনি একদমই হাঁটাচলা করতে পারবেন না, সেই স্টেজেতে নিয়ে যাবেন না। তার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেবো যে আপনি কীভাবে লাইফস্টাইল মেনটেন করলে, কীভাবে মেডিকেশনের মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সুস্থ হতে পারবেন, এবং এই রোগটা থেকে চিরকালের জন্য মুক্তি পাবেন, যাতে এই রোগটার ভবিষ্যতে ফেরত না আসে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। যে রিপোর্টটা আছে সেই রিপোর্টসগুলো নিয়ে আসুন, কিংবা কোনো যদি ট্রিটমেন্ট করে থাকেন সেই ট্রিটমেন্টের প্রেসক্রিপশনটা নিয়ে আসুন, আমরা দেখে অবশ্যই আপনাকে গাইড করে দেবো। কিছু নাকি কনফিডেন্সের কথা বলছিলাম না, অস্থির সমস্যা নিয়েও কিন্তু কনফিডেন্স রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অনেক ক্ষেত্রে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, সেরকম পেশেন্টকেও কিন্তু এনবিপি চিকিৎসকেরা সম্পূর্ণ ভালো করেছেন, তাও মুখের কথায় না, রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মাধ্যমে। তাই যারা অস্থির সমস্যায় জর্জরিত তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। কিডনিতে স্টোন বিষয়টা নিয়ে একটু জানবো, যে স্টোন কিডনিতে তো এতদিন ছিল না, কিডনির মধ্যে স্টোনটা ঢুকলো কোথা দিয়ে, এলো কোথা থেকে? এটা কোনো রকম বাইরে থেকে কোথা থেকে কিছু আসে না, এটা আমাদের ইউরিনের মধ্যে ফর্মেশন হয়, এবং ইউরিনের মধ্যে ফর্মেশন হয় এটার কারণ হচ্ছে আমাদের কিডনি থেকে কিছু কেমিক্যাল আমরা বেরোয়। আমাদের বডির এই কিডনিকে বলা হয় যে বডির কেমিস্ট মানে হচ্ছে যেরকম আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল নিয়ে
বিভিন্ন রকম জিনিস তৈরি করে, তো সেরকম হচ্ছে আমাদের বডির একটা কেমিস্ট। এখান থেকে অনেক রকমের কেমিক্যাল বেরোয়। তো ইউরিনের মধ্যে কি হয়, যত ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে যত বাড়তে থাকে এবং সেটা বাড়তে বাড়তে কি হয় একটা ক্রিস্টালে পরিণত হয়। এই ইউরিনটা আমাদের কিন্তু ফিল্টার হয় কিডনি থেকেই। তো আগে কিন্তু সেই ওয়েস্ট প্রোডাক্টটা যখন ফিল্টার হচ্ছে সেখানে কিন্তু একটা ক্রিস্টালের মতো একটা শক্ত টাইপের ওটা জমা হয় এবং সেটা আস্তে আস্তে কি হয় আমাদের কিডনির ইউরিনারি ট্র্যাকের মাধ্যমে আমাদের কিডনির মধ্যে দিয়ে ইউরেথ্রার মধ্যে গিয়ে জমা হয়। এবার এর কিন্তু কতগুলো ভাগ আছে, কিছু কিছু কারণ আছে যে কারণের জন্য এই জিনিসটা হয়। এখান থেকে যদি দেখা গেছে যে কোনো পেশেন্ট, কোনো মানুষ যদি ফ্রুক্টোজ মানে হচ্ছে যেটা অনেক ওষুধের মধ্যে ফ্রুক্টোজ থাকে, মানে এটা একটা সুগারের কন্টেনার, সেই জিনিসটা যদি ওনারা বেশি পরিমাণে ইনটেক করে, বেশি পরিমাণে যদি খায়, তো সেখান থেকে কিন্তু ইউরিনের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টটা বাড়তে থাকে। এছাড়া কারুর যদি হাই ব্লাড প্রেশার থাকে, সেই মেডিসিনসও যদি উনি লং টাইম ধরে ইনটেক করে, তার মধ্যেও কিছু কেমিক্যাল থাকে, সেইটা কিন্তু এখানেতে আমাদের ইউরিনের মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট হিসাবেতে সেটা জমা হয়। এছাড়াও বিভিন্ন রকম কারণ থাকে, যদি কারুর ওবিসিটি থাকে সেখান থেকেও এই জিনিসটা হতে পারে। কিংবা দেখা গেছে যে কারুর যদি সারা দিনে জলের পরিমাণ ইনটেকটা কম হয়, কারণ এই কারণের জন্য জলের পরিমাণ যখনই কম হবে তখন কিন্তু আমাদের ইউরিনের ফর্মেশনটা আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা ছোট্ট জায়গার মধ্যে যেখানেতে ইউরিন থাকবে, সেই ইউরিনের মধ্যে যদি ওয়েস্ট প্রোডাক্টটা বেশি থাকে, সেটা যদি ফ্লাশ আউট না হয়, তাহলে সেখান থেকে ওই যে ক্রিস্টাল ফর্মেশনটা হবে, যে শক্ত টাইপের পাথরের মতো ক্রিস্টাল যেটাকে বলা হয়, সেই জিনিসটা যখন ফর্মেশন হতে থাকবে সেখান থেকে কিন্তু আলটিমেটলি স্টোনটা উৎপন্ন হবে এবং সেটা ডিপেন্ড করবে যে কতটা পরিমাণ জমা হয়েছে। সেই কারণে কারুর ক্ষেত্রে খুব ছোট স্টোন হয়, কারুর ক্ষেত্রে অনেক বড় হয়। এমনকি দেখা গেছে আমাদের যে গল্ফ যে বল হয় সেরকম পর্যন্ত বড় স্টোন দেখা গেছে। তো নর্মালি যদি ছোট স্টোন হয় সেটা নর্মালি বেড়ে জলের মাধ্যমে, যদি জল বারবার ধরে খায় সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। যদি দেখা যায় যে বড় স্টোন হচ্ছে, সেটা তখন গিয়ে একটা ব্লকেজের সৃষ্টি করে এবং সেখান থেকে আসে কিছু কিছু সিমটম আছে, কিছু কিছু এর কজ আছে। আমি ফোনটা ধরে নিই আমি জানাচ্ছি। একদম অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ কিডনিতে আমার স্টোন হয়ে গেছে তারপরে এই অনুষ্ঠান আমার জন্য তা কিন্তু নয়। যারা সম্পূর্ণভাবে সুস্থ, এই ধরনের কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই, কিন্তু কিছু কিছু অনুভব হয় যে কিডনিতে স্টোন হওয়ার এটা সিমটম না, তো তাহলে আজকে কিন্তু অবশ্যই জেনে নেবেন ডাক্তারবাবুর কাছ থেকে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মিদনাপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত? আমার ডাক্তারের সঙ্গে কথা বলছি। আমার হাজবেন্ডের সুগার আছে, মানে 8 বছর 9 বছর, কিন্তু সুগারটা নর্মালি আছে, মানে খালি পেটে আছে 124 আর ভরা পেটে আছে 190। তো এরকম থাকলে কি কোনো অসুবিধা হতে পারে না? ঠিক আছে, এটাই জানবো বলে। ভরা পেটে কত বললেন? 190? হ্যাঁ। আর খালি পেটে আরেকবার বলুন। খালি পেটে 124। 124। দেখুন, ভরা পেটে যেটা আছে সেটা যদি কনস্ট্যান্ট এরকম থাকে, ঠিক আছে, কারণ আমাদেরকে দেখতে হবে যে খালি পেট এবং ভরা পেট দুটোই যাতে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে। একটা আমার কন্ট্রোলের মধ্যে রইলো আর একটা কন্ট্রোলের মধ্যে রইলো না, যদিও 124 খালি পেটে বলছেন, ওটা কিছুটা কন্ট্রোলের বাইরে, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখতে হবে। কারণ একটু যদি বাড়তে থাকে, এই যে আমরা বলি যে সুগারটা হচ্ছে সাইলেন্ট কিলার, তো একটু যদি বাড়তে থাকে আমরা হয়তো ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, নর্মাল প্যারামিটার থেকে একটু বেশি আছে, কোনো অসুবিধে নেই, সেটা আমরা ডায়েটের মাধ্যমে আমরা ঠিক করে নেবো, কিংবা কোনো রকম যেটা চলছে সেটাই চালিয়ে যাব, এই রকমই থাকবে। কিন্তু সেটা নয়, এটা ভেতর থেকে যে কিভাবে অন্যান্য অর্গানগুলোকে এফেক্ট করবে, কখন এফেক্ট করবে, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। কারণ একটা সময় দেখা যাবে যখন মাল্টিপল অর্গান এটার এফেক্টেড হয়ে গেছে, সাডেন দেখবেন সুগার লেভেলটা বেড়ে গেছে। তো সেই কারণে এইটাকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। আর কন্ট্রোল সবসময় মেডিসিন দিয়ে করা যায় না। এই যে আপনি লং টার্ম মেডিসিন খেয়ে যাচ্ছেন, এরও একটা সাইড এফেক্ট থাকে। আর মেডিসিন দিয়ে আপনি সুগার লেভেলটাকে কন্ট্রোল করে আছেন, সুগারটা যে কারণের জন্য হয়, যেটার জন্য দায়ী হচ্ছে প্যাঙ্কিয়াস, সেই প্যাঙ্কিয়াসটা কিন্তু ড্যামেজ হয়েই থাকছে। তো এর ফলে কি হচ্ছে, ওখান থেকে ইনসুলিনটা বেরোচ্ছে না, তো সেইটার কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে না, যেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন।
তো সেই কারণে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাঙ্কিয়াসটাকে ঠিক রাখতে হবে। প্যাঙ্কিয়াসের জন্য ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা করি। আমরা কি করি, আমরা প্যাঙ্কিয়াসটাকে ট্রিটমেন্ট করি। এর ফলে কি হয়, ইনসুলিন লেভেলটা নর্মাল থাকে, এবং যখনই ইনসুলিন লেভেলটা নর্মাল থাকবে ব্লাডের মধ্যে আলটিমেটলি আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে। আমাকে জোর করে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখার জন্য সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না। আমরা একটা নির্দিষ্ট সময় বলি, সেই সময়ের মধ্যে প্যাঙ্কিয়াসটাকে স্টিমুলেট করি, ঠিক করি, এবং যে ইনসুলিন ফরমেশনটা যখনই বেড়ে যাবে তখন আস্তে আস্তে আমরা মেডিসিনগুলোকে উইথড্রল করে নিই। এবং এক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা গেছে যে যেটা আমরা ঘরোয়া উপাচারগুলো বলে দিই তারপরে সেই নির্দিষ্ট টাইমের পরে, এবং যারা মেডিসিন এরকমও দেখা গেছে যে 1 বছর 2 বছর হয়ে গেল তারা কিন্তু মেডিসিনস বন্ধ করে দিয়েছে, কিন্তু তাদের কোনো রকম সুগার লেভেল বাড়েনি এবং এর জন্য ভবিষ্যতে কোনো রকম ওষুধ খেতে হয়নি। তো আপনাকে বলবো যে অল্প বেড়ে গেছে সেটাকে ফেলে রাখবেন না, কারণ বারবার মনে রাখবেন সুগার কিন্তু একটা সাইলেন্ট কিলার। তো সেই কারণে আপনি আসুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করুন, যাতে এটা সারা জীবনের জন্য নর্মাল থাকে এবং এটা সারা জীবন আপনাকে ওষুধ না খেতে হয়, সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। একদম। এনবিপির ক্ষেত্রে একটা ভবিষ্যৎবাণী তো আমরা করতে পারি যারা আমরা এনবিপিকে ভালোবাসি, যে একটা সময় আসবে যে সময় সুগার কে কন্ট্রোল করার একমাত্র সেই চাবিকাঠিটা থাকবে এনবিপির হাতে, যেটা এখনো রয়েছে। কিন্তু প্রত্যেকে সুগার বা ডায়াবেটিস হওয়া মানে একটি উপায়, সেটা হচ্ছে এনবিপিতে চলো, নালে কিন্তু সম্পূর্ণভাবে ভালো হতে পারবো না। এটা এখন থেকে যদি আপনি জেনে নিতে পারেন এটা আপনার জন্য লাভের। আর যদি আরো কিছুদিন পরে জানেন তাহলে সুগারকে বাড়িয়ে তারপরে আসবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। দেবিকা মাহাতো বলছি। কোথা থেকে বলছেন? উদঘাট থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার না কিছুতেই খিদে হচ্ছে না, মানে একদমই খিদে পাচ্ছে না। বয়স কত? গোটা দিন চলে যাচ্ছে, একদমই খিদে পাচ্ছে না। আচ্ছা, বয়স কত তোমার? 26 বছর। 26। আপনি কি এমনি নর্মালি যেটা খালি পেটে বেশি থাকেন? খালি পেটে থাকা বলতে মানে আমার খিদে হচ্ছে না। না না, আমি আপনার হয়তো খিদে হচ্ছে না, না আপনি কথাটা বুঝে নিন। ধরুন আপনার এখন খিদে হচ্ছে না, এই যে খিদেটা হচ্ছে না এটা কতদিন হলো? এটা মাস দেড়েক ধরে হচ্ছে। হ্যাঁ, মাস দেড়েক ধরে হচ্ছে। এর আগে আপনার লাইফস্টাইলটা কি ছিল? আপনি ফাস্ট ফুড বেশি খেতেন বা আপনার অনেকক্ষণ ধরে খাবারের গ্যাপ থাকতো, এরকম ছিল? আমি সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে আপনার গ্যাপিং হতো কিনা বা আপনি খালি পেটে থাকেন কিনা। এই যে আপনি লং টাইম, শুনতে থাকুন, এই যে আপনি অনেক দিন ধরে খালি পেটে আছেন, আপনার কি হচ্ছে যে খালি পেটে থেকে থেকে আপনার যে অ্যাসিড রিয়াকশানটা হয়েছে সেই অ্যাসিড রিয়াকশানটার কারণে কিন্তু আপনার ফুড হ্যাবিট বা আপনার এই খিদেটা কিন্তু একদম মরে গেছে। আমরা এই যে বারবার বলি না যে অনেকক্ষণ খালি পেটে আছি, তারপরে যখনই আমরা কিছু খেতে যাচ্ছি আমার খিদেটা মরে গেল। তো মেন জিনিস এটা যে খালি পেট কিন্তু এর একটা কারণ। আর এই খালি পেটের সাথে যখনই আপনার লং টাইমে খালি পেট থাকছেন এখানে কিন্তু আপনার লিভারও এফেক্টেড হচ্ছে। তো কিছু না কিছু দায়ী আপনার লিভারও আছে। তো সেই জিনিসগুলোকে একবার দেখে নিতে হবে, টেস্ট কিছু করতে হবে, লিভার ফাংশনটা আপনার ঠিক আছে কিনা বা আপনার অন্য কোনো রকম কেমিক্যাল রিয়াকশান হচ্ছে কিনা আপনার স্টমাকের মধ্যে সেই জিনিসটা দেখতে হবে, কোনো রকম অ্যাসিডিক রিয়াকশান হচ্ছে কিনা সেই জিনিসটাও দেখতে হবে। তো সেটা দেখার পর অবশ্যই আমরা বলে দেবো কীভাবে এই জায়গা থেকে বেরোতে পারবেন। ট্রিটমেন্ট অবশ্যই আছে, আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা প্রপার লাইন অফ ট্রিটমেন্ট আমাদের হচ্ছে আগে ডায়াগনোসিস, তারপরে ট্রিটমেন্ট এবং সেই ট্রিটমেন্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, যেখানটা কাছে মনে হবে একবার আমাদের সাথে আসুন, একবার আপনার যদি কিছু রিপোর্টসের প্রয়োজন হয় সেটা আমরা করে নিই, তারপরে যে গাইডলাইন দিয়ে দেবো দেখবেন আপনি সারা জীবনের জন্য সুস্থ থাকবেন। বেশ, পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি বাবাজানি বলছি, অজিত হালদার। বলুন অজিত বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে আমি ঘুম থেকে উঠলে মুখটা তিতো ভাব থাকে। আচ্ছা, মানে 5-6 মাস হচ্ছে। 5-6 মাস তেতো ভাবটা থাকে, তারপরে কি ঠিক হয়? তারপর আস্তে বেলা থেকে আস্তে কোনো মতো চা বা খেলাম কি খেলাম আর তাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনি যখন ব্রাশ করেন তখন কি আপনার গা বমি দেয়? ব্রাশ করলে একটু গা গুলানো ভাব হয়। গা গুলানো ভাব হয়। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনাকে একটা কথাই বলছি, এইটার একদম ডাইরেক্ট ইন্ডিকেশন, ডাইরেক্ট সিমটম হচ্ছে আপনার লিভার ডিজিজের।
কারণ এই যদি আপনার সকালের দিকে একটুখানি তেতো ভাব থাকে এবং যদি সেই মানুষ যদি সকালবেলা ব্রাশ করার সময় যদি তার গা গোলায়, যদি ভমিটিং হয়, অনেক ক্ষেত্রে কী হয়, ভমিটিং হয়, আপনার হচ্ছে নসিয়া মানে আপনার গা গোলাচ্ছে, সেটা কিন্তু এই স্টার্টিং। তো এইটা হচ্ছে আপনার একটা সিমটম আপনার লিভার ডিজিজের। তো আপনাকে যেটা এক্ষুনি করতে হবে সেটা হচ্ছে একটা লিভার ফাংশন টেস্ট করাতে হবে। আপনি লিভার ফাংশন একটা টেস্ট করান, দেখবেন আপনার কিছু না কিছু প্যারামিটার আপনার বেশি থাকবে। আর আপনি সেই রিপোর্টটা নিয়ে আমাদের সাথে এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখবেন যেদিন আপনি আসবেন, রিপোর্টটা যদি আগে থেকে করিয়ে রাখেন, আপনি কিন্তু ট্রিটমেন্টের এক ধাপ আগে এগিয়ে গেলেন। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আর এটা কিন্তু একটা লিভারের প্রবলেম, এটাকে কিন্তু অবহেলা করবেন না, ভবিষ্যতে কিন্তু লিভারের বড় রোগ এখান থেকে আসতে পারে। তো হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একদম, সময় কিন্তু অনেকটা আমরা এগিয়ে এসেছি। অবশ্যই ডাক্তারবাবু থেকে কিডনি সংক্রান্ত আরো বেশ কিছু উত্তর আমরা জেনে নেব, তবে তার আগে চট করে একটু বলে রাখবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে এবং কোন চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। প্রথমেই বলবো সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে সোমবার করে পাচ্ছেন, শিবপুরে মঙ্গলবার পাচ্ছেন, বুধবার করে আপনারা কিন্তু হাওড়ার বাল্টিগুড়িতে পাচ্ছেন এবং আপনারা শোভাবাজার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার করে দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং আপনারা শুক্রবার করে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বেলুড়ে, শনিবার করে ইঁদুরপুর এবং রবিবার করে আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার, ল্যান্সটাউনে কিন্তু পাচ্ছেন মঙ্গলবার করে এবং বেলুড়ে কিন্তু আপনারা পাচ্ছেন সোমবার, এবং তার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু যোগাযোগ করে নেবেন। এবং ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে বৃহস্পতিবার করে। এছাড়া কিন্তু রয়েছে আরো অনেকগুলি চেম্বার, জেলার দিকে যারা রয়েছেন তাদের জন্য বলবো ডক্টর এন ভট্টাচার্যকে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই চেম্বারগুলোতে পাচ্ছেন। ডক্টর এই হালদার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে। পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। এর পাশাপাশি আপনাদের জন্য বলে রাখবো যে বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে সামনের 28, 29 জুন। একটু হেল্পলাইন নাম্বারে বিস্তারিতভাবে জেনে নেবেন। 28 এবং 29 জুন বাংলাদেশে কিন্তু আবারও চেম্বার হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে চেম্বার হচ্ছে। এবার সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, বা বাংলাদেশের জন্য একটি নাম্বার কিন্তু আলাদাভাবে যাচ্ছে, সেই নাম্বারটিতে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তাহলে বাংলাদেশে আপনি বা আপনার পরিচিত মানুষরা কিন্তু অবশ্যই এনবিপিতে দেখানোর জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। আর আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছিলাম, ও পাশাপাশি ব্যাঙ্গালোরের কথা বলি যে ব্যাঙ্গালোরের এখনো হয়তো ডেটটা আপনাদের জানাতে পারছি না, তবে ব্যাঙ্গালোরেও কিন্তু চেম্বার রয়েছে, হবে কামিং সুন, সেটা আমরা কিন্তু অনুষ্ঠান থেকে অ্যানাউন্স করে দেবো। কিডনি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সত্যি এটা খুব ইম্পর্টেন্ট জানাটা যে আমার কিডনিতে সমস্যা হচ্ছে, এটা তো আমি সাধারণ মানুষ, আমি কি করে বুঝতে পারবো? দেখুন, কিডনিতে যখন স্টোন ফর্মেশনটা হয়ে যায়, যখন স্টার্টিং হয় তখন কিন্তু অতটা পরিমাণে এটা বোঝা যায় না। যদি এটা স্মল হয়, যদি এটা ছোট হয়, তাহলে কিন্তু সেটা ইউরিনের মাধ্যমে যদি সে জল যদি ঠিকঠাক মতো করে খায়, তাহলে কিন্তু এটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। সেই সময় হালকা একটা পেন অনুভূতি হয়। আর যে জিনিসটা হয়, এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ আমি বললাম যে স্টোনের আকার এরকমও আমরা পেয়েছি যে একটা গল্ফের বলের মতো সাইজ, ঠিক আছে? তো তখন কি হয়, একটা ব্লকেজ সৃষ্টি করে, এবং এই ব্লকেজটা যখন স্টার্ট হবে তখন সিমটমটা দেখা যাবে যে আমাদের কোমরের পেছন দিকের কোমরের লো ব্যাক পেন একটা থাকবে, ওই ব্যথাটা ক্রমশ কিন্তু বাড়তে থাকবে। তার সাথে একটা নসিয়া ভমিটিং, মানে আমাদের গা গুলোনি ভাব থাকবে, কিছু কিছু ক্ষেত্রে বমি হবে, এবং তার সাথে সাথে যেটা দেখা যাবে যে যখন ব্যথাটা হচ্ছে তখন কিন্তু খুব ঠান্ডা লাগে, কিছু কিছু ক্ষেত্রে গায়ে জ্বর আসছে, এবং সবথেকে বড় যেটা দেখা যাবে যে ইউরিন পাস করতে খুব কষ্ট হচ্ছে। যখন এক তো সারাদিনে যতটা পরিমাণ জল খাচ্ছে ততটা পরিমাণ কিন্তু ইউরিন হচ্ছে না, এবং তার সাথে সাথেই যখনই ইউরিন করছে তখন কিন্তু একটা পেন অনুভূতি হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ইউরিনের সাথে আমাদের ব্লাডও বেরোচ্ছে, রক্তও বেরোচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো যখনই অনুভব করবেন যে হ্যাঁ আমার পিঠের নিচের দিকেতে কোমরের কাছে আমার প্রায় ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু অবশ্যই সাবধান হতে হবে যে আমার কিডনির কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে কিনা। কারণ একমাত্র কিডনির প্রবলেমেতেই আমাদের পিঠের পেছন দিকে একদম নিচে কোমরের কাছে ব্যথা হয়।
তো সেই কারণেই বলবো যে যখনই এরকম ছোট ছোট সিমটমগুলো আপনারা দেখতে পাবেন তখন কিন্তু আপনারা সচেতন হন। একটা আল্ট্রাসোনোগ্রাফি তখন করার প্রয়োজন, কারণ কিডনির স্টোন সম্বন্ধে জানতে গেলে ব্লাড রিপোর্ট সেরকম হয় না, একমাত্র আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টেই আমাদের জানা যাবে, সিটি স্ক্যানেও জানা যাবে, কিন্তু তার আগে দরকার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এবং সেখানে যদি আপনি করে পান যে হ্যাঁ আপনার ছোট স্টোন আছে কিংবা একটু মাঝারি স্টোন আছে, তাহলে কিন্তু সেই জিনিসটাকে ফেলে রাখবেন না, কারণ এইটা যদি ব্লকেজটাকে বাড়িয়ে দেয়, যদি আস্তে আস্তে স্টোনটা বড় হয় এবং যদি ব্লকেজ করে দেয়, একটা সময় কি হবে দেখবেন আপনার ইউরিন টোটালি বন্ধ হয়ে গেছে কিংবা ইউরিনের সাথে প্রচুর পরিমাণে ব্লাড বেরোচ্ছে। তো সেই জন্য ওই স্টেজে যাতে না যায়, শুরুতেই যদি আপনার এরকম ব্যথা অনুভূতি হয় আপনি ডক্টরের সাথে যোগাযোগ করুন, রিপোর্টস করুন, এবং এর ট্রিটমেন্ট আছে উইদাউট কোনো রকম সার্জারি। কোনো রকম সার্জারি করার প্রয়োজন নেই, কারণ অন্য প্যাথিতে আপনাকে এটার জন্য এই কথাটাই বলবে যে সার্জারি, তাই সার্জারি করার এটার কোনো প্রয়োজন নেই। আমরা বহু ক্ষেত্রে দেখিয়েছি যে মেডিসিনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্টোন সারানো যায়, সেটা ভবিষ্যতে আমরা চ্যানেলের মাধ্যমে দেখাবো, সেটা পেশেন্টের রিপোর্ট বেস ট্রিটমেন্ট, সেটাও দেখাবো যে রিপোর্টস কী নিয়ে এসেছিলেন এবং কতদিনের মধ্যে ওনার ইউএসজি রিপোর্টটা নর্মাল পাওয়া গেছে। তাই সার্জারির কোনো রকম দরকার নেই, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একদম, খুব ভালো ভালো বাইট আমাদের হাতে আছে, কারণ তারা এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং খুব ভালো তারা কিন্তু রেজাল্ট পেয়েছেন। একটাই শর্ত, বাধ্য পেশেন্ট কিন্তু আপনাকে হতে হবে, ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ঠিক সেরকম কিছু বাধ্য পেশেন্টের কথা আমরা শুনবো এবং তারপর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরাবাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, ১৬ আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100%-এ 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম?
ওই তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথবাগে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রীতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক কেউ আছে। কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি, উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচণ্ড খিদে হবে, একদম সত্যি কথা। যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা তো ভীষণ ভালো আছেন, আপনি তবে কবে পৌঁছচ্ছেন? এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন যে যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান, যদি আপনি রিপোর্ট বেস ট্রিটমেন্ট পেতে চান, যদি সারা জীবন আপনি মেডিসিন না খেতে চান, যদি অপারেশন পর্যন্ত আপনার সমস্যাকে গড়িয়ে না নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনার কাছে একটি নাম, একটি ভরসা স্থান, সেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ব্যক্তিগতভাবে এই স্থানটিকে আমার আরো বেশি পছন্দের কারণ হচ্ছে এখানে একজন চিকিৎসকই কিন্তু সর্বেসর্বা নন, একসাথে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে আপনি কিন্তু পাচ্ছেন। ফলে কোনো একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার ট্রিটমেন্ট হয় না, হয় একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার ট্রিটমেন্ট। আমরা আজকে কিডনির সমস্যা নিয়ে আলোচনা করব, আরো একবার আপনাদের জন্য শোনাবো যে কিডনির সমস্যা যদি থাকে তাহলে তার হাত থেকে কিভাবে এনবিপি আপনাদের রেহাই দিচ্ছে। কিডনির সমস্যা মানে যেমন কিডনিতে স্টোন আপনার হতে পারে, কিডনির সমস্যা মানে সিকেডির মতন একটা প্রবলেমও হতে পারে, মানে ক্রনিক কিডনি ডিজিজ। ডাক্তারবাবু, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তো আমরা বলি যে এনবিপি বেস্ট, তো আমরা কি সিকেডির ক্ষেত্রেও সেটা বলতে পারি? অবশ্যই, কারণ আমরা বারবারই বলি, আমরা শুধু যে মুখে বলি সেটা নয়, আমরা সেটা রিপোর্টসের প্রমাণ দেখাই। আর এই স্টোন যেরকম কিডনির একটা রোগ আর কি, তার সাথে সাথে কিন্তু সিকেডিও, ক্রনিক কিডনি ডিজিজ যেটা, সেটাও কিন্তু একটা মারাত্মক জিনিস। এই কয়েকটা স্টেজ আছে, এই জিনিসটাকে বুঝতে হবে। কারণ হচ্ছে ধরুন এই যে স্টোন ফর্মেশন হচ্ছে, স্টোন ফর্মেশনটাতে কি হচ্ছে, কিডনির কিন্তু ড্যামেজ হচ্ছে না, কিডনিতে স্টোন জমা হচ্ছে। আর এই সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে কিডনির ফাংশনটা নষ্ট হয়ে যাওয়া, কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হওয়া। এই যে বলি যে আমাদের নেফ্রন, যেখানেতে কিডনির একটা পার্ট, যেখানেতে আমাদের ফিল্টার হয়, ইউরিন ফিল্টার হয়ে ইউরিন দিয়ে কিছু ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে এবং যেগুলো দরকার সেগুলো আমাদের ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে। এই জায়গাটাতেই হচ্ছে প্রবলেম। এই ফিল্টারিং জিনিসটা কমে যায় এবং এই ফিল্টারিং জিনিসটা যখনই কমে যায় তখন কি হয় যে আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, কারণ কিছু ওয়েস্টেড প্রোডাক্ট রয়ে যাচ্ছে যেটা আমাদের ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে না এবং সেটা আস্তে আস্তে ব্লাডে জমা হচ্ছে। এবং যেগুলো ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে যদি কোনো রকম ওয়েস্টেড প্রোডাক্টে কেমিক্যাল বেশি থাকে, সেইগুলো কিন্তু স্টোনেতে পরিণত হচ্ছে। তো দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ কি হচ্ছে, এটা একদিনে হয় না, সেই কারণে এটাকে ক্রনিক বলা হয়েছে এবং এটার জন্য অনেক দিন ধরে ভুগতে হয় অন্যান্য প্যাথিতে যেটা বলে। তো ফার্স্টেই একটা কথা বলে রাখবো, যখনই এই
ফিল্টারিং রেটটা আমাদের কমে যায়, তখন কিন্তু কিডনির ফাংশনটা আস্তে আস্তে নষ্ট হয়। এবং এই ফাংশন নষ্ট হওয়ার পরেই আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে। ইউরিয়া ক্রিয়েটিনিন যখনই বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরের নানা রকম প্রবলেম দেখা যায়, নানা রকম সিমটম দেখা যায়। যেমন যখনই বাড়তে থাকে তখন হয়তো হিমোগ্লোবিন একটু কম হতে থাকবে, এবং তার সাথে সাথে যেটা দেখা যায় যে আমাদের মুখের মধ্যে একটুখানি ফোলাভাব আসবে, তার সাথে সাথে পায়েতেও একটা সোয়েলিং আসবে। আর যেটা মেন সিমটম দেখা যাবে সেটা হচ্ছে আমাদের ইউরিন। আমরা যতটা পরিমাণ জল খাবো ততটা পরিমাণ ইউরিন হবে না, কারণ এর কারণটাই হচ্ছে যে ফিল্টারিংটা ঠিকঠাক হচ্ছে না। সেই কারণে ইউরিনটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং যদি এই ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে থাকে কিডনি আরও ড্যামেজ হবে, এবং একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে ডায়ালিসিস করাতে হচ্ছে, মানে ওই দূষিত জিনিসগুলোকে আমাদের শরীরের মধ্যে থেকে জোর করে ফোর্সফুলি সেটাকে বার করতে হচ্ছে। সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। একদম। কিডনির সমস্যা নিয়ে আজকে কিন্তু আমরা আরো আলোচনা করব। কিডনিকে ভালো রাখুন, কিডনির যত্ন নিন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অর্গান আমাদের সকলের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। কে বলছেন? হ্যাঁ বলছি, আমি সবং থেকে বলছি। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমার সমস্যা যেটা হচ্ছে কদিন থেকে, মানে পেটের খুব যন্ত্রণা হচ্ছে আর কি। পেটের যন্ত্রণা হচ্ছে, কিছু বেশি খেয়ে নিলে পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তো এরকম প্রবলেমটা ফেস করছি আর কি। তো গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু বাট যতক্ষণ খাচ্ছি ততক্ষণই ওটা ঠিক থাকছে। এবারে যেদিন খাওয়া বন্ধ থাকে সেদিন হচ্ছে আবার পেটের এই পেনটা। আচ্ছা, এই ব্যথাটা আপনার কতদিন থেকে হচ্ছে? তাও ধরুন না 6 মাস মতো। 6 মাস মতো। আচ্ছা, আপনি খাবার খেলে ব্যথাটা হচ্ছে না খালি পেট হলে ব্যথাটা হচ্ছে? মানে মাঝে মাঝে যখন খুশি ওটা হচ্ছে, মানে খাওয়ার পরে, মানে যখন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় তখনও হচ্ছে, আর এমনি খালি পেটে থাকলেও মানে চিন করছে। আচ্ছা, একটু কি জ্বালা ভাব করে? কোথায়? বুকে? না, পেটে কি জ্বালা ভাব থাকে? না, পেটে জ্বালা ভাবটা থাকে না, কিন্তু হালকা যেন সে চিন সে যেন যেরকম সে কাঁপে সেরকম হয় আর কি, ভাইব্রেট করে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এই যে ব্যথা ওনার হচ্ছে, ব্যথাগুলোর কারণ অনেক কিছুই থাকে, এর মধ্যে অনেক কিছু রিলেটেড থাকে। লিভার যেমন রিলেটেড থাকে, সেরকম স্টমাকও রিলেটেড থাকে। অনেক সময় কি হয়, যদি আমাদের আলসার ফর্মেশন হয় তখন কিন্তু স্টার্টিংয়ে একটা হালকা ব্যথা, তারপর আস্তে 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 সেটা হয়তো 4 মাস 5 মাস 6 মাস গেলে সেখান থেকে হয়তো একটু জ্বালাভাব আসে, এবং তারপরে যেটা হয় সেখানে কিন্তু আমাদের স্টুলের মাধ্যমে কিন্তু রক্ত পড়তে আরম্ভ করে, এবং তার সাথে সাথে যেটা সিমটম দেখা যাবে সেটা হচ্ছে আপনার খিদেটা একদম হবে না। খালি পেট যখনই আপনি দেবেন তখন খুব প্রচুর পরিমাণে জ্বালা এবং ব্যথা হতে পারে, কিংবা যখন আপনি ভরা পেটে খাচ্ছেন, খুব খাবার খাচ্ছেন, তখনও একটা ব্যথা কিংবা তার সাথে সাথে জ্বালা হতে পারে। তো এই জিনিসটা বাইরে থেকে অতটা বোঝা যাবে না, আপনার ক্ষেত্রে একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে। যদি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সব কিছু বেরিয়ে যায় তাহলে ঠিক আছে, নালে আরও অনেক রকমের টেস্ট আছে, সেই জিনিসগুলো করতে হবে। একটা কোলোনোস্কোপিও করতে হতে পারে, তবে কিন্তু এই জিনিসটা জানা যাবে। তো এই যে আপনার ব্যথা হচ্ছে, আপনি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। কারণ হচ্ছে লং টাইম যদি গ্যাসের ওষুধ ইউজ করেন সেখানেও কিন্তু নানা রকমের প্রবলেম হবে, আপনার স্টমাকেও প্রবলেম হবে, আপনার লিভারেও প্রবলেম হবে। কারণ এটা কি থেকে হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না। তো তার আগে জানুন যে আপনার এই রোগটা কি হচ্ছে, ব্যথাটা কি। ব্যথা সবসময় জানবেন একটা সিমটম, ব্যথা মানেই একটা সিমটম, একটা রোগের লক্ষণ। তো রোগটাকে আগে ডায়াগনোসিস করুন। যদি আপনার প্রপারলি গাইডলাইন দরকার হয়, আপনার যদি মনে হয়, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আপনার সাথে দেখা করি, আমরা কথা বলি যে এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে, কারণ এইটুকুনি সময়ের মধ্যে সব প্রবলেম জানা যায় না। এবং যদি আমাদের মনে হয় কিছু রিপোর্টস করে দেখে নিতে হবে, তার আমরা রিপোর্টস করে নেব এবং মেডিসিনস আমরা দিয়ে দেবো। দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠেছেন। একদম। পেটের সমস্যায় যারা জর্জরিত, এই যে নিজের ডাক্তারি করছেন, এটাও কি খুব একটা ভালো কথা যে 6 মাস ধরে কিন্তু নিজের মতন ট্রিটমেন্ট করে যাচ্ছে? সেটাই ওনাকে বললাম যে আগে আপনি কারণটা জানুন যে এটা কি কারণে হচ্ছে। যে আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, আদৌ এখানেতে গ্যাসের ওষুধের দরকার আছে কিনা। সেই ওষুধই কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা আলসারেতে ফর্মেশন হতে সাহায্য করবে। তো একটা রোগ যখন ছোট আছে সেটাকে বাড়ানোর জন্য আপনারাই কিন্তু তার ইন্ধন যোগাচ্ছেন যে হ্যাঁ এইটা খেয়ে যাচ্ছি যাতে ওই রোগটা আরও বেড়ে যায়। তো সেরকম জিনিসটা করবেন না। আপনার কোনো প্রবলেম হলে আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের পরামর্শ নিন। ডক্টর যদি মনে করে যে আপনাকে গ্যাসের ওষুধের দেওয়া প্রয়োজন আছে তবেই আপনি খান। যদি মনে করেন হয়তো দেখবেন দেবে না,
তো নিজে থেকে ডাক্তারি করতে যাবেন না, আপনি যে কোনো ডাক্তারের কাছে থেকে আপনি নিন এবং পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট করুন। কেউ যদি আপনাকে একটা ছোট্ট আঁচড়ও দেয় তার উপর কত রাগ, কত অভিমান, কত বিরক্তি আপনি প্রকাশ করেন, আর আপনি নিজেকে যে কত আঁচড় দিচ্ছেন, কত সমস্যা তৈরি করছেন, তিল থেকে যে কত তাল করছেন নিজের সমস্যাগুলোকে, সেটা হয়তো আপনি নিজে বুঝতেই পাচ্ছেন না। তাহলে দোষটা আপনি তখন কাকে দেবেন, কার উপর অভিমান করবেন? তাই সচেতনতা বাড়ান। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিনিয়ত কি সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যেন এক বিন্দু ভুল আমরা আমাদের শরীরের ক্ষেত্রে না করে থাকি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, চিত্রা পাল বলছিলাম। কোথা থেকে বলছিলেন? টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে। বলুন ম্যাডাম, কি প্রবলেম হচ্ছে? এই গরমে না প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুল বাঁধে যাচ্ছে তো এক গাদা করে চুল উঠে যাচ্ছে, চুল সারা থাকছে এরকম আর কি। হেয়ার ফলিং এর প্রবলেম। হেয়ার ফলিংটা কি শুধু এই সময়টাতেই হচ্ছে, এই গরমের পিরিয়ডটাতেই হচ্ছে না আগেও হতো? বাড়তেই হঠাৎ করে দেখছি এরকম হচ্ছে। এর আগে কখনো হয়নি তাই তো? না, আগে হতো নর্মালি আর কি, মানে কম, যেরকম একটা নর্মাল চুল আসাতে এক দুটো চুল উঠে সেরকম হতো, কিন্তু গরমটা হওয়াতে চুল আসাতেই পারছি না, এত চুল উঠছে। আচ্ছা, আপনার কি এমনি রোদে কিংবা বেরোলে কোনো রকম অ্যালার্জি টাইপের কিছু হয়? হ্যাঁ, মানে তখন মানে স্কিনটা না খুব জ্বালা করতে থাকে আর কি রোদে বেরালে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। কারণ আমরা বারবার বলেছি যে চুল ওঠার পেছনে কারণ থাকে দুটো, একটা হচ্ছে লিভারের প্রবলেম, একটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম। যদি ওনার কোনো কিছুতে অ্যালার্জি থাকে শরীরে, যেমন উনি বললেন যে আমার রোদে থেকে অ্যালার্জি আছে, তো যদি এখন আমাদের গরমের জন্য কি হয়, রোদটাও অনেকটা পরিমাণ বেশি, বাইরে যখন বেরোচ্ছি তাপটা অনেক বেশি, তো সেখান থেকে ওনার অ্যালার্জি একটা স্কিনেতে হচ্ছে, তো অলরেডি অ্যালার্জি ওনার শরীরে আছে, সেখান থেকে এই জিনিসটা বাড়তে পারে। তো অ্যালার্জিটা কতটা আছে একবার দেখতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি একটা IgE বলে একটা রিপোর্টস হয়, সেই রিপোর্টসটা একবার করে নিন, করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে সেই রিপোর্টটা নিয়ে একবার আসুন। আপনাকে অ্যালার্জিটাকে কমাতে হবে। অ্যালার্জিটা যদি কমে যায় ঠিকঠাক, তাহলে দেখবেন এই চুল পড়াটাও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এছাড়াও আমাদের হেয়ার ফলিংসের জন্য আলাদাও ট্রিটমেন্ট আছে, তো সেটা আমরা দেবো, কিন্তু আপনার রিপোর্টটা দেখার পর ততএব রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই এর সলিউশন পাবেন। 9830235527 বা 37 একটু দায়িত্ব করে নাম্বার দুটো নোট করে রাখবেন। অনেক ক্ষেত্রে হয়তো এত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে হয়তো বারবার বলা আমার পক্ষে সম্ভব হয় না। স্ক্রিনে কিন্তু প্রতিনিয়ত নাম্বারটা যাচ্ছে, আরেকবার বলে দেবো 9830235527 বা 37, এই দুটি নাম্বার নোট করুন। যদি NBP উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার পর্যন্ত পৌঁছতে চান বা ডাক্তারবাবুদের সঙ্গে যদি কথা বলতে চান। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাবুঘাটি থেকে প্রতিম রাও। হ্যাঁ, কি প্রবলেম ভাই? প্রবলেম হচ্ছে যে রাতে ঘুমটা ঠিকঠাক হয় না, মানে ঘুমের প্রচন্ড অভাব। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 27। ঘুম হয় না তাই তো? কোন রকম ডিপ্রেশন থাকে? মাথাটাও মানে রাত্রেবেলা ধরে থাকে, মানে ঘুমও হয় না এরকম। আচ্ছা, এমনি কি কোনো ডিপ্রেশন থাকে? ডিপ্রেশন কিংবা টেনশন কোনো রকম কিছু থাকে? কাজের জায়গায় একটু প্রেসার আছে। আচ্ছা, এই আছে। দেখুন, ঘুম না হওয়ার অনেকগুলো কারণ থাকে, ঠিক আছে? একটা যদি আপনার ডিপ্রেশন কিংবা ফ্রাস্ট্রেশন কিংবা টেনশন যদি জিনিসটা থাকে, সেখান থেকে ঘুম নাও হতে পারে। এছাড়াও যেটা কারণ থাকে সেটা হচ্ছে মেন্টালি কিছু প্রবলেম থাকলেও সেই জিনিসটা হতে পারে, বা শারীরিক কোনো সমস্যা যেটা হয়তো আপনার ফ্রাস্ট্রেশন কিংবা ডিপ্রেশনের কারণ, সেখান থেকেও ঘুমটা না আসার হতে পারে। তো সব দিক থেকে দেখা যাচ্ছে যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এখান থেকেই ঘুমের অভাবটা হয়। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে বললাম কিছু কিছু জায়গায় মেডিসিনস যেমন কাজ করে, কিছু কিছু জায়গায় আছে যেমন যোগা কাজ করে। তো আমরা বারবারই বলি যে আমরা যেটা ট্রিটমেন্ট দিই সেটা হচ্ছে একটা কমপ্লিট ট্রিটমেন্ট দিই, যেখানেতে মেডিসিন প্রয়োজন, যতটুকুনি মেডিসিন প্রয়োজন সেই জিনিসটা আমরা দিই। তারপরে যদি বলা হয় যে কিছু যোগার প্রয়োজন, সেখানেতে আমরা মেডিকেশন করতে বলি, বা আরও অনেক রকমের আছে। তো একবার আমাদের সাথে যোগাযোগ করুন, একবার দেখে নিই যে আপনার কোনো রকম শারীরিক প্রবলেমের জন্য এই জিনিসটা হচ্ছে, বা আরও আপনার সাথে কথা বলতে হবে, তারপরে দেখবেন অবশ্যই এর সলিউশন হবে এবং ঠিক থাকবে আপনার ডেলিকার লাইফ। একদম। কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছি। কিডনিতে স্টোন থাকলে তার তো সম্পূর্ণভাবে সুরাহা আছে, তার সিমটম কি, তার ট্রিটমেন্ট কি, সবটাই ডাক্তারবাবু আমাদের প্রচুর অনুষ্ঠানে বলেছেন, এই অনুষ্ঠানেও বলেছেন। তবে সিকেডি সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, এর ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে পেয়ে যাচ্ছি তো আমরা?
ডেফিনেটলি, কারণ হচ্ছে আমরা বারবারই বলেছি, এই যে বলছি যে আপনি কিডনির যখন আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে থাকছে, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু আপনার কমছে না, কিন্তু তাও আপনি লং টার্ম এই জিনিসটাকে নিয়ে ট্রিটমেন্টটা করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনাকে বলবে যে ডায়ালিসিস করাতে, এবং এই ডায়ালিসিস করাটা যে কতটা কষ্টকর সেটা আমরা দেখেছি। পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন ওনারা বলেন যে হয়তো বা মাসের মধ্যে দেখা যাচ্ছে যে সপ্তাহের মধ্যে হয়তো দুবার করে লাগছে। এই ডায়ালিসিসে করাটা হচ্ছে নাকি যে ফোর্সফুলি আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন যেটা ব্লাডের মধ্যে বেশি আছে, যেটা ওয়েস্টেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে বার করে দেওয়া হচ্ছে। তো সেইটাই যদি আমাদের মেডিসিন এবং পঞ্চকর্ম দ্বারা করা যায় তাহলে আমি সেই কষ্টটা নেবো কেন? কারণ আমরা বারবার দেখেছি যেখানেতে ডায়ালিসিস হচ্ছে না কোনো পেশেন্টের, শুধু ইউরিয়া ক্রিয়েটিনিনটা আছে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেশি আছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু মেডিসিনেতেই আমরা রেজাল্ট পাচ্ছি। কারণ আমরা দেখেছি, এই যে বারবার বলি যে আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা রিসার্চ হয়, আমরা একটা দেখেছি যে হ্যাঁ শুধু মেডিসিন একটা সাডেন পিরিয়ডের মধ্যে আছে, মেডিসিনস আমরা দিলাম, আবার আমরা রিপোর্ট করলাম, সেখানে দেখা যাচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিনিন একদম নর্মাল, এবং ওনার যা যা অসুবিধে হতো সেই অসুবিধেগুলোও চলে গেছে, তার সাথে হিমোগ্লোবিন যেটা কমে যায় সেটাও বেড়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইউরিয়া ক্রিয়েটিনিন অনেকটা বেশি, সেখানেতে আমরা ওষুধ এবং পঞ্চকর্ম থেরাপি এই দুটো একসাথে দিয়েছি, রেজাল্ট পেয়েছি সেই রিপোর্টসের মাধ্যমে। যে রিপোর্ট যখন করা হয়েছে দেখা গেছে যে একদম নর্মাল। এবং আরেকটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে যাদের ডায়ালিসিস চলছে তাদেরকেও বলছি যে কোনো রকম টেনশন নেবার কিছু নেই। ডায়ালিসিস আপনাকে বলবে সারা জীবন চালিয়ে যেতে, আমরা আপনাকে বলছি যে আমরা আপনার ডায়ালিসিসটাও বন্ধ করব এবং মেডিসিনসটাকেও বন্ধ করব, মেডিসিন আপনার সারা লাইফ চলবে না। এরকম পেশেন্ট আমরা বহু পেয়েছি, আমরা দেখিয়েছি যারা সপ্তাহে 2টো করে ডায়ালিসিস নিচ্ছিলেন তারা কিন্তু একদমই ডায়ালিসিস বন্ধ করেছেন, এবং ওষুধের মাধ্যমে ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন সব কিছু নর্মাল আছে, তার সাথে পঞ্চকর্ম। এই ডায়ালিসিস যেখানে চলে সেখানে আমাদের পঞ্চকর্মটা লাগিয়ে দিতে, কারণ ডিটক্সিফিকেশান খুবই দরকার এই সমস্ত পেশেন্টদের এই রোগের স্টেজেতে। ডিটক্সিফিকেশানটা করে দিলে এই টক্সিক সাবস্টেন্সটা যেটা ফোর্সফুলি বার হচ্ছে সেটা আমাদের কোনো রকম কষ্টদায়ক থেরাপি নয়, তার মধ্যেই এটা বেরোবে, এবং ভবিষ্যতে দেখা যাবে যে এই ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল একদম নর্মাল আছে, কোনো রকম বাড়ছে না। একটা চিন্তার পূর্বাভাস কিন্তু পেলাম ডাক্তারবাবুর কথা শুনে, যে ঘরে ঘরে কিন্তু বাড়ছে সুগার বা ডায়াবেটিসের সংখ্যা, তার মানে কি ঘরে ঘরে বাড়ছে কিডনিরও প্রবলেম? অবশ্যই উত্তরটা ডাক্তারবাবুর থেকেই কিন্তু জেনে নেব, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শ্যামল দাস বলছি। কোথা থেকে বলছেন শ্যামল বাবু? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে মানে এই দুপুরবেলা আমি যদি রোদে বেরাই আমার মাথা যন্ত্রণা করে প্রচন্ড পরিমাণে। দুপুরে রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে? আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে আপনার? হ্যাঁ, 1 বছর কাছাকাছি হয়ে গেল। 1 বছর। আপনার ব্যথাটা যেটা হয় সেটা কি মাথার একদিকে হয়? না, পুরো মানে এই কপালের উপরে যেটা ব্যথা করে। কপালের ওপরেতে? আপনি শুধু রোদে বেরোলেই এই ব্যথাটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো রকম ঠান্ডা কিংবা মেঘলা আকাশ থাকলে এই জিনিসটা হয় না? না না। ঠিক আছে, আপনি শুনুন, আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, ঠিক আছে? ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মাইগ্রেনের প্রবলেম অনেক সময় থাকলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে নাকের একটা পলিপও থাকে, তো সেটা আছে কিনা একবার চেক করতে হবে। তো যাই হোক, মাইগ্রেনের প্রবলেমের শুদ্ধ ট্রিটমেন্ট আছে। আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে মেডিসিনস, এবং মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্মের একটা পার্ট থাকে সেটা হচ্ছে শিরোধারা। এই শিরোধারাটা আপনার এই মাইগ্রেনটাকে দূর করতে অনেকটা সাহায্য করবে, এবং যাতে এই জিনিসটা আবার ফেরত না আসে সেটাও খুব সাহায্য করবে। তো মেডিসিনস যেরকম আছে, এই পঞ্চকর্ম থেরাপিটাও আপনার লাগবে। আপনি বাগনান থেকে বলছেন, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনার কাছাকাছি যে চেম্বার বলবে সেই চেম্বারেতে আপনি এসে যোগাযোগ করুন, যে চেম্বারটা আপনার সুবিধা হবে সেখানে এসে যোগাযোগ করুন, এবং যদি এর জন্য কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেই কাগজপত্রগুলো একবার সঙ্গে নিয়ে আসুন। তবে এটা মাথায় রাখবেন যে আগে থেকে আপনাকে বলেই দিচ্ছি যে মেডিসিনের সাথে পঞ্চকর্মটা আপনার ক্ষেত্রে কিন্তু মাস্ট লাগবে। দেখবেন এই জিনিসটা কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, এবং এটা ভবিষ্যতে আর ফেরত আসবে না। একদম, আমরা অবশ্যই এই প্রসঙ্গে আলোচনায় থাকবো। তার আগে একটুখানি বলে রাখবো আমাদের বন্ধুদের যে কবে কোথায় কিন্তু চেম্বার রয়েছে, কোথায় কোন চিকিৎসককে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই নোট করেছেন। তার পাশাপাশি বলে রাখবো যে সংস্থার ডিরেক্টর
ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন সোমবার করে, মঙ্গলবার করে ওনাকে শিবপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বুধবার করে বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, বুধবার আবার আপনারা শোভাবাজার চেম্বারও পাচ্ছেন, বৃহস্পতিবার করে ওনাকে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার করে খিদিরপুর চেম্বার এবং রবিবার থাকেন ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রাম চেম্বারে, শুক্রবার করে ল্যান্সটাউনে পাচ্ছেন মঙ্গলবার এবং বেলুরে পাচ্ছেন সোমবার। তার পাশাপাশি ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে ল্যান্সটাউন চেম্বারে। একটু জেলার কথা চলে যাই, ডক্টর এন ভট্টাচার্যকে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই চেম্বারগুলোতে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। বাংলাদেশেও কিন্তু চেম্বার রয়েছে, সেখানে সংস্থার ডিরেক্টর বি শর্মা, ডক্টর এ হালদার আপনারা ডাক্তারবাবু যাচ্ছেন। তার পাশাপাশি দিল্লি চেম্বার রয়েছে। আমি একটু শুনবো একটু বাংলাদেশ চেম্বার, একটু দিল্লি চেম্বারগুলো নিয়ে। বাংলাদেশ আগের বারে যখন গেছিলাম তখন বলেছিলাম যে পেশেন্টের অনেক চাপ, সেই কারণের জন্য আমরা 3 দিন করেছিলাম, কিন্তু এই 3 দিন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ব্যস্ততার শিডিউলের মধ্যে অন্য জায়গাতেও একটুখানি প্রবলেম হচ্ছিল। তবে আমরা কথা দিয়েছি যে প্রতি মাসে আমরা সময় বার করে বাংলাদেশ যাব, সেই মতোই আমরা এবারেও সময় বার করেছি 28 তারিখ এবং 29 তারিখ। এই কারণে বললাম যে এবারে আমাদের কিন্তু হাতের সময়টা খুব কম, কারণ আমরা হয়তো 28 তারিখটাকে বারবার জোর দিচ্ছি যে ওই দিনকে আমরা পেশেন্টটা দেখব, 29 তারিখে আমাদের ব্যাক করতে হয়। তো হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে অবশ্যই কিন্তু বুকিংটা করুন, কারণ এবারে হাতের সময় অনেক কম এবং সময় কমের জন্য কিন্তু বিনা অ্যাপয়েন্টমেন্টের যারা আসবেন তাদেরকে কিন্তু দেখা সম্ভব হবে না। তাই আগে থেকে আপনারা বুক করুন, আপনাকে বলে দেবে যে আপনার কত নাম্বারে নাম আছে এবং সেইটা আগে থেকে থাকলে আমাদের ক্ষেত্রেও সুবিধে হবে। তো হেল্পলাইন নাম্বারে একবার ফোন করিন। আর দিল্লির কথা আমি বলবো যে দিল্লিতে আমাদের এই জাস্ট 1-2 দিন আগেই চেম্বারটা শেষ হলো এবং নেক্সট যেটা হবে সেটা হচ্ছে জুলাইয়ে। তো জুলাইয়ের ডেটটাও আপনারা জেনে যাবেন, ভবিষ্যতে আমরা জানিয়েও দেবো এবং আপনি হেল্পলাইন নাম্বারে যদি ফোন করেন আপনাকে গাইড করে দেবে যে কোন ডেটটা আপনাদের জন্য ঠিক হয়েছে দিল্লি সেন্টারের জন্য। একদম। তবে ডাক্তারবাবু যে প্রশ্নটা করেছিলাম যে সুগার তো এখন ঘরে ঘরে রোগ হয়ে গিয়েছে, তাহলে সুগারের সাথে কি কিডনির এই সমস্যার কোনো যোগসূত্র রয়েছে কোথাও? অবশ্যই, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে কিডনির যাদের প্রবলেম হয়েছে তাদের কিন্তু একটা হিস্ট্রি আছে ব্লাড সুগার লেভেল হাই, এবং কি দেখা যায় যে আমরা যখন স্টোন নিয়েও আলোচনা করছিলাম তখনও আমরা বললাম যে কিডনিতে স্টোনের কিন্তু একটা কারণ থাকে, সেটা হচ্ছে সুগার, কারণ সুগারের একটা কমপ্লিকেশান হচ্ছে কিডনির প্রবলেম। তো সেই কারণে সুগার লেভেল যদি কন্ট্রোলে না থাকে সেটা কিন্তু একটা চিন্তার কারণ, আপনার ভবিষ্যতে কিন্তু কিডনির প্রবলেম কিংবা কিডনির স্টোন জাতীয় জিনিসও আসতে পারে। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, বিবেক হালদার বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম হাওড়া থেকে বলছেন। হ্যাঁ বলুন, কি প্রবলেম? সমস্যা হচ্ছে মানে কিছুদিন হয়েছে, মানে আমি বাইক নিয়ে পড়ে গেছিলাম। আচ্ছা। হাঁটুতে না চোট লেগেছিল। তা ট্রিটমেন্ট মোটামুটি করিয়েছি, তো ব্যথাটা মোটামুটি কমে গেছিল। তা হঠাৎ করে আবার সেদিনটা না একটা গুঁতো খেয়েছি, তা হাঁটুটা ফুলে যাচ্ছে, ভাঁজ করতে পারছি না। এক্সরে একটা করাতে বলেছে, আমি এক্সরে কোনো করাইনি। আচ্ছা, দেখুন আপনি বলছেন আপনার একটা প্রবলেম হচ্ছে, ফুলে যাচ্ছে, একটা আগেও একটা চোট ছিল, তো আপনাকে যখন অ্যাডভাইস করেছে মোটামুটি হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে এইটা লাগার পর তো দেখছি একটু বেশি এটা হতে পারে আপনি শুনে নিন, আপনাকে বলে দিচ্ছি। হতে পারে ভবিষ্যতে যদি কোনো রকম চোট লাগে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যদি আমরা ঠিকঠাক মতো সেটা ট্রিটমেন্ট না করি, সেখানে হয়তো আস্তে আস্তে ভবিষ্যতে সেই জিনিসটাতে যদি আবার চোট লাগে সেখানে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো এর জন্য আপনাকে দেখতে হবে যে আপনার ভেতরে কী প্রবলেম হচ্ছে। এক্সরে আপনাকে যখন সাজেশন করা হয়েছে অবশ্যই আপনাকে একটা এক্সরে করতে হবে, কারণ এটা তো বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে আপনার কোনো রকম মাসেল টিয়ার হয়ে আছে কিনা, আপনার কোনো রকম হার্টেতে প্রবলেম হয়ে আছে কিনা। তো সেই জিনিসটা আপনি এক্সরে করলে তবেই বোঝা যাবে। হ্যাঁ, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যদি পুরনো কোনো রকম চোটের মাধ্যমে কোনো রকম রোগ আপনার হয়ে থাকে, কিংবা এখন যদি আঘাতের ফলে কোনো রকম রোগ হয়ে থাকে, দু ক্ষেত্রেই অবশ্যই ট্রিটমেন্ট আছে। এছাড়াও যদি আপনার কোনো রকম হাড়েতে ক্ষয় হয় সেক্ষেত্রেও ট্রিটমেন্ট আছে। কিন্তু আপনাকে যদি আমরাও বলবো যে একটা এক্সরে করে আমাদের সাথে যোগাযোগ করুন, তাতে আপনাকে ট্রিটমেন্ট করতে সুবিধে হবে এবং তাতে কি হবে, আপনি এক স্টেপ এগিয়ে যাবেন যদি আপনি এক্সরেটা করে নিয়ে আসেন। তো
তো এক্সরেটা করে আপনি হেল্পলাইন নাম্বারে যোগ করে একবার যোগাযোগ করুন, করে আপনার হাওড়ার যে জায়গাতে আপনার কাছে মনে হবে সেই জায়গায় আপনি আসুন, অবশ্যই ট্রিটমেন্ট পাবেন। একদম তাই, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো নোট করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আমরা কিডনি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। কিডনিতে যে কোনো ধরনের সমস্যা থাক বা আগাম সচেতনতা বাড়াতে আপনি সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট যদি হন, কিভাবে কিডনিকে ভালো রাখবেন সেই অ্যাড্রেসটাও কিন্তু অবশ্যই আপনাকে দেবে এনবিপির চিকিৎসকেরা। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবেন, কারণ আপনাদের অন্য কোনো সমস্যা নিয়ে আমরা কিন্তু ঠিক আলোচনা করব। ভালো থাকবেন আপনারা, অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও। নমস্কার।